সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই লাইভ ক্লাসে আপনাদের কাছে আমি ইংরেজির যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু তুলে ধরবো এবং কিভাবে আপনারা অতি সহজেই আপনাদের যে স্বপ্নের যে কাঙ্ক্ষিত যে চাকরিটি সহজে যেন সিকিউর করতে পারেন, আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। তো প্রত্যেকেই প্রথম প্রশ্নটি সলভ করবেন এবং আপনারা যারা যারা আমাকে এখন দেখছেন এবং শুনছেন সবার কাছে আমার অনুরোধ রইল, সবাই ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? আমরা যেহেতু সামাজিক জীব, আর সামাজিক জীব হিসেবে আমরা কিন্তু প্রতিটি মানুষ কিন্তু অনেক রকমের মানে সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমরা ইনভলভ আছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা এলাকার সংগঠন হতে পারে বা চাকরি রিলেটেড যে গ্রুপগুলো আছে, আই ক্যান সে আপনারা ওই গ্রুপগুলোতে একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবার কথা শুনতেছি। ওকে, তাহলে প্রত্যেকে 1 নং কোশ্চেনটি সলভ করুন এবং এই নিয়মে আমি মানে আপনাদের এই জায়গাটা থেকে মানে প্রশ্ন আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখান থেকে এখন পর্যন্ত একাধিকবার বা অনেকবার প্রশ্ন এসেছে। সো আমরা একেবারে বাছাইকৃত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো পয়েন্ট আউট করে আজকে আমাদের ক্লাসটি সাজিয়েছি, ঠিক আছে? সো প্রত্যেকে ফর দ্য ফার্স্ট টাইমিং এই প্রশ্নটি সলভ করবেন এবং আমরা প্রতিটি প্রশ্নের পোস্টমর্টম আপনাদেরকে দিয়ে করাবো। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন দেখুন, আমি একটু পড়ে শোনাচ্ছি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড, ঠিক আছে? তো আপনাদের কাজ হলো এই বাক্যটি সলভ করবেন এবং যারা যারা ওকে, হ্যাঁ, যারা যারা আচ্ছা, আমি সবাইকে আবার একটা করতে চাই যে আপনারা প্রত্যেকেই কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার এবং মেনশন করে দেন, ঠিক আছে? আপনি নিজে উপকৃত হন এবং পাশাপাশি আপনার যেই বন্ধু বান্ধব বা সহপাঠী বা আত্মীয় স্বজন যারা আছে আপনার ফেসবুক ওয়ালেটে তাদেরকে একটু দেখার কাইন্ডলি সুযোগ করে দিন, ঠিক আছে? তাহলে আসেন আমি এই পুরো সেগমেন্টটি ডিসকাস করব একটু অ্যানালিটিক্যাল জায়গা থেকে। সেই জিনিসটা কি পরীক্ষার হলে আপনি একভাবে সলভ করবেন এবং আমি নিয়মটি অন্যভাবে একটু সলভ করাতে চাই। তো দেখেন, কথা একটু শুনেন। এই যে এখানে ওয়ান অফ কথাটা বলা আছে, কি বলা আছে? ওয়ান অফ কথাটা বলা আছে, অর্থাৎ ওয়ান অফ না থেকে যদি আপনার দ্য নাম্বার অফ কথাটা থাকে, নিয়ম কিন্তু একই। অর্থাৎ আপনি ওয়ান অফ থাকতে পারে, দ্য নাম্বার অফ থাকতে পারে, ইচ অফ থাকতে পারে, আইদার অফ থাকতে পারে, নেইদার অফ থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো একটা বাক্যে এই যে অফবাচক যে ওয়ার্ডগুলো আছে, ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই অফবাচক যে ওয়ার্ডগুলো আছে, মনে রাখবেন এই অফবাচক ওয়ার্ডগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটা হলো প্লুরাল। পরবর্তী নাউন প্রোনাউনটা প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। আমি যতগুলো জিনিস ডিসকাস করবো এটার 14 গোষ্ঠী একবারে আমরা মানে ব্যাকড্রপ সহ আলোচনা করতে চাই, কারণ ব্যাকড্রপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখেন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার মেসেজটা একটু কাইন্ডলি একটু দেখেন। সেটা কি বলছি যদি কোনো একটা বাক্যে আপনি ওয়ান অফ, দ্য নাম্বার অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এই অফবাচক ওয়ার্ডগুলো পান, সেক্ষেত্রে তার পরবর্তী নাউন প্রোনাউনটি হবে প্লুরাল, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখান থেকে প্রশ্ন আসে দুটি হইতে। আপনাকে কখনো কখনো এই নাউন প্রোনাউনটা চুজ করতে বলবে, আবার কখনো কখনো ভার্বটা চুজ করতে বলবে, ঠিক আছে? আমাদের এখানে যে প্রশ্নটি আছে দেখেন এই প্রশ্নটিতে দেখেন তারা নাউন প্রোনাউনটা প্লুরাল দিয়ে দিছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? শুধু ভার্বটা বের করতে হবে। কি আমাদেরকে এখানে শুধুমাত্র সিঙ্গুলার ভার্বটা বের করতে হবে, কারণ আপনারা জানেন কি ওয়ান অফ, দ্য নাম্বার অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এই অফবাচক ওয়ার্ডগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটা হলো প্লুরাল, কিন্তু ভার্বটা হলো সিঙ্গুলার। এ কারণে এখন আপনার ওয়ান অফ পাইছেন, নাউন প্রোনাউনটা পাইছেন প্লুরাল, এখন ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। তাহলে আসলে আমরা একটু শেখাই। দেখেন আপনি জানেন এই হ্যাভ কিন্তু একটা প্লুরাল ভার্ব, এই জন্য আমরা হ্যাভ কেটে দিলাম। আবার এই উইল একটা মোডাল ভার্ব, এরপর কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ঠিক আছে? কখনো কিন্তু বি3 হয় না। আবার উড একটা মোডাল ভার্ব, এরপরও কিন্তু ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম বসাতে হয়। সো এই কারণে দুটো কেটে দেন। আপনার ওয়ান অফ আছে, নাউন প্রোনাউনটা হলো প্লুরাল, ভার্বটা হলো সিঙ্গুলার। দেখেন আবার হ্যাজের পরে বি3 হয়, দেখেন এখানে বি3 আছে। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন হলো, আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এই বাক্যটুকু ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। আপনারা প্রত্যেকেই এই জায়গাটুকু ক্লিয়ার কিনা, ঠিক আছে? কারণ আসলে প্রশ্ন পারাটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন পারার থেকে গুরুত্বপূর্ণ আপনি আমার প্রশ্নের মেরিটটা বুঝতে পেরেছেন কিনা, প্রশ্নটা আপনি নিজে ধারণ করতে পেরেছেন কিনা, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আমার তথ্যটা আবার বলছি। আপনারা পরীক্ষার হলে কি করবেন? পরীক্ষার হলে এই দেখেন ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ এই অফবাচক ওয়ার্ডগুলোর পর নাউন প্রোনাউনটা হলো প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। দেখেন এটা প্লুরাল, এটা কেটে দিলাম।
এই দুইটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর কি লাগে, ভার্বের বেস ফর্ম লাগে। আপনার এখানে আছে বি থ্রি ফর্ম, সেটা কেটে দেন। আপনি এটা জানেন এই হ্যাজ এর পরে কি লাগে, বি থ্রি ফর্ম লাগে। সো বি থ্রি ফর্ম তো আছেই। যদি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখবেন ভাইয়া রুলস ওয়ান, মানে ওয়ান ফুল ডান লিখবেন। আমরা তাহলে দ্বিতীয় প্রশ্নটি আসতে চাই, ঠিক আছে। এক্ষেত্রে আমি একটা নোট এখানে লিখে দিতে চাই। সবাই একটা নোট লিখেন, এটা আপনারা অনেকে জানেন না। একটা নোট লিখবেন সবাই, নোট, প্রত্যেকে একটা নোট লিখেন। নোটে লিখবেন এ নাম্বার অফ এর পর ভাইয়া নাউন প্রোনাউনটা হলো প্লুরাল। এ নাম্বার অফ এর পর নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বও প্লুরাল, ঠিক আছে। সো আপনারা এই জিনিসটাকে যদি আপনি মনে রাখতে যদি চান, আপনি কিভাবে মনে রাখতে পারেন, সব প্লুরাল, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি কিন্তু এতক্ষণ ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ পড়িয়েছিলাম। বাট আপনাদেরকে এখন আমি যে নোটটা লিখলাম সেটা হলো কি, এ নাম্বার অফ। আপনারা জানেন এ নাম্বার অফ এর পর নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। যারা সহজে মনে রাখতে চান তারা কি লিখবেন, ওয়ান অফ এর পর, মানে এ নাম্বার অফ এর পর সবকিছু প্লুরাল, এ নাম্বার অফ এর পর কি লাগবে, সবকিছু প্লুরাল। আপনারা যারা যারা মানে আমার প্রতি আপনাদের মানে ভালোবাসা বা রেসপেক্ট, সম্মান বোধ আছে, তারা সবাই কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করে দিবেন। এবং আমরা চাই যে আজকে আমরা 1500 লাইভে দেখতে চাই, ঠিক আছে আপনাদেরকে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল তাহলে আপনাদেরকে একটু দিতে চাই। আমরা এক্সাম্পল আর না দিই, কারণ আমি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আজকে একটু ফোকাস করতে চেয়েছি। জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনারা প্রত্যেকে এই জায়গাটা ক্লিয়ার, ঠিক আছে। আমি জাস্ট একটা প্রশ্ন একটু দিতে চাই, একটু লিখেন সবাই। বললাম এ নাম্বার অফ মাই স্টুডেন্টস আর অনেস্ট। দেখেন আমি এখানে একটা বাক্য দিয়েছি, বললাম এ নাম্বার অফ মাই স্টুডেন্টস আর অনেস্ট। আপনাদের সবার কাছে প্রশ্ন হলো, আমি এখানে দুটি ব্ল্যাঙ্ক রেখেছি। আমি এখানে মোট দুটি ব্ল্যাঙ্ক রেখেছি। তো আপনাদের এই যে বাক্যটি, এই বাক্যটি সবাই একটু কমেন্টে জানান। এটা কিন্তু আগের নিয়ম আগেরটাই, কিন্তু একটু চেঞ্জ আছে। সবাই বাক্যটি সলভ করবেন, প্রত্যেকেই এই বাক্যটি সলভ করবেন, ঠিক আছে। এবং আপনাদের অনেকের কমেন্টের উত্তর দিতে পারছি না, কারণ আপনারা এখানে অনেক মানুষ আছেন, এই কারণে তো সরি, এটাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে একটু দেখবেন, ঠিক আছে, আশা করি। ওকে, হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি বলছি এখানে, আপনি এ নাম্বার অফ পাইছেন। আপনি জানেন এই নাম্বার অফ এর পর আপনার নাউন প্রোনাউনটা কিন্তু কি লাগবে, প্লুরাল। দেখেন এখানে কি নাউন প্রোনাউনটা প্লুরাল আছে, না কেটে দেন। কারণ আপনারা কি জানেন, কোন একটা নাউনের সাথে যদি এস বাই এস যোগ হয় তখন নাউনটা হয় প্লুরাল। দেখেন এখানে কি নাউনটা এর জন্য প্লুরাল লাগবে। এখন ভার্বটা কিন্তু কি লাগবে, প্লুরাল। আপনি জানেন ইজ হলো সিঙ্গুলার, সো ইজ কেটে দিলাম। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, শুধু জাস্ট একটা কথা লিখেন, জাস্ট ক্লিয়ার লিখেন, ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে আসতে চাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনারা প্রত্যেকেই এই বাক্যটি সলভ করবেন, ঠিক আছে। এবং এটা মানে খুবই পপুলার একটি নিয়ম। এবং আপনাদের আমি 3 এবং 4টি জায়গার প্রশ্ন দেখেছি, মানে এই নিয়মটা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা এই জায়গাটিও আপনাদেরকে একইভাবে রেখেছি, ঠিক আছে, আপনাদের জন্য। সো প্রত্যেকেই এই জায়গাটি একটু সলভ করবেন। এবং পাশাপাশি যেই কথাটি বলতে চাই যে আপনারা 650 জন আছেন, যদি একজন করে মেনশন করেন তাহলে কিন্তু 1300 হয়। সো কাইন্ডলি সবাই ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দেন প্লিজ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বাক্যটি সলভ করবো, ঠিক আছে। এখানে দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি। দ্য থিফ রান এওয়ে, এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা হলো র্যান। দ্য থিফ র্যান এওয়ে আফটার দ্য ড্যাশ দ্য পুলিশ, মানে চোর দৌড়ে পালালো কাকে দেখে, পুলিশকে দেখার পর। মানে চোর কি করলো, পুলিশকে দেখার পর উনি দৌড়ে পালিয়ে গিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে সবাই কাইন্ডলি একটু বাক্যটি একটু সলভ করবেন। আমি এখানে হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই নিয়মটা একটু ডিসকাস করতে চাই। আপনারা জানেন যে আফটার, দেখেন এই যে আফটার কথাটি আছে, এই যে আফটার, এই আফটার শব্দটির অর্থ কিন্তু পরে।
যেহেতু আফটার শব্দটির অর্থ পরে, আপনারা প্রত্যেকেই মনে রাখবেন আফটারের পরবর্তী অংশ সব সময় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আফটার অর্থ যেহেতু পরে, এ কারণে মনে রাখবেন আফটারের পরবর্তী অংশ সবসময় পাস্ট পারফেক্ট এবং আগেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি টু মানে পাস্ট ফর্ম, আর পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। ঠিক আছে, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার মেসেজটা কাইন্ডলি একটু দেখেন। আমরা বলছি এই আফটার কথাটির অর্থ হলো পরে, আফটার কথাটির অর্থ কি পরে। সো এই কারণে মনে রাখবেন আফটারের পরবর্তী অংশ সবসময় পাস্ট পারফেক্ট টেন্স এবং আগের অংশ সবসময় কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি এবং পাস্ট ইনডিফিনিট মানে কি টু প্লাস মানে ভার্বের ভি টু বা পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট ফর্ম। ঠিক আছে, এখন এখানে একটা বাক্য দেখেন, দ্য থিফ র্যান অ্যাওয়ে আফটার দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথম প্রশ্ন, আপনি এখানে কি পেয়েছেন, আফটার কি পেয়েছেন? ওকে ফাইন, আমি এখানে আফটার পেয়েছি, আর আফটার অর্থ কিন্তু পরে আপনি জানেন, তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে, লাগবে হলো পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে কি আপনারা জানেন যে পাস্ট ইনডিফিনিট মানে হলো হেড প্লাস বি থ্রি। এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? নাই। এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? নাই। এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? নাই। এটা আছে, তার মানে এটাই অ্যান্সার। আবার এই যে আফটার কথাটা আছে তার আগের অংশ দেখেন পাস্ট ইনডিফিনিট আছে, রানের পাস্ট ফর্ম কি দেওয়া আছে, র্যান কথাটি দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার মেসেজ ছিল যেই জিনিসটা, সেটি হলো আফটার কথাটির অর্থ হলো পরে। সর্বদা মনে রাখবেন আফটারের পরবর্তী অংশ সবসময় পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট। যদি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখবেন ভাইয়া, শুধু জাস্ট লিখেন ফুল ডান, জাস্ট লিখবেন ফুল ডান, জাস্ট লিখবেন ফুল ডান। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দিয়ে একটু আসতে চাই। নাম্বার অ্যান্ড জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের এই চাকরির পরীক্ষাটির জন্য, নট অনলি দিস জব বাট অলসো অল কাইন্ডস অফ জব। ঠিক আছে, শুধু এই চাকরির পরীক্ষাটি না, বাংলাদেশে যত চাকরির পরীক্ষা আছে ব্যাংক এবং বিসিএস সহ সকল চাকরির পরীক্ষাতেই নাম্বার অ্যান্ড জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসবে 100% গ্যারান্টি থাকেন। ঠিক আছে, তাহলে আমরা সবাই এই বাক্যটি সলভ করতে চাই এবং আপনাদের কাছে আমি আবারও আপনারা আমার কৃতজ্ঞতা জানবেন এবং প্রত্যেকেই কাইন্ডলি কি করবেন, ক্লাসটি একটু শেয়ার এবং মেনশন করে দিবেন। ঠিক আছে, সবাই আমার কৃতজ্ঞতা জানবেন এবং পাশাপাশি ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই বাক্যটি সবাই একটু সলভ করবেন। ওকে, তাহলে একটু দেখেন প্রথম প্রশ্ন দেখেন যে ফার্নিচার। আপনি জানেন ফার্নিচার কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আপনারা কি জানেন ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। আপনারা জানেন আনকাউন্টেবল নাউন কিয়ামতের আগের দিন পর্যন্ত সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। আবার লিঙ্গুইস্টিক্স এটাও একটা কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো এটাও কিন্তু সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। ঠিক আছে, এটা সবসময় সিঙ্গুলার হয়। নিউজ এটাও আনকাউন্টেবল নাউন, এটা সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের শেষে কিন্তু কখনোই কি এস বাই যোগ করা যায় না। ঠিক আছে, এটা আছে তাই। এখন দেখেন GOOSE, গোজ। ঠিক আছে, গোজ এই যে শব্দটা আছে, কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে ভিতরে ভাউল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন এই যে গোজ, এটার প্লুরাল ফর্ম কি, গোজ হয়ে যায় গিজ। ঠিক আছে, গোজ হয়ে যায় কি গিজ। এই হলো আপনাদের এখানকার মেসেজটা। ঠিক আছে, সো আপনাদের এখানে কি চাইছে কিন্তু প্লুরাল। তো এটা সিঙ্গুলার, এটা কেটে দিলাম, এটা সিঙ্গুলার, এটা কেটে দিলাম, এটা সিঙ্গুলার, এটা কেটে দিলাম। ঠিক আছে, শুধু একটা তথ্য সবাই নোট করতে পারেন, সেই জিনিসটি হলো যে আনকাউন্টেবল নাউন সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন যদি সর্বদা সিঙ্গুলার হয়, একই কারণে A, B এবং D হয় নাই। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। আমি কি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? জাস্ট লিখেন ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার কথাটি লিখবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দিকটা আসতে চাই। এই প্রশ্নটা একটু কঠিন হয়ে গিয়েছে, বাট আই ক্যান সে আপনাদেরকে আমি এটা
একেবারে মধুর মতো করে বুঝাবো ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু আপনার দোয়া করতে থাকেন। এবং আপনাদের কাছে আমার একটা আর্জি আছে, সেই আর্জিটি হলো যে আপনারা জানেন যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে আমাদের সর্বশেষ ব্যাচে আমরা এখন ভর্তি নিচ্ছি, এবং আগামী 14 তারিখ হলো ওই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা যারা যারা এই চাকরিটি, আপনাদের স্বপ্নের চাকরি, বা যারা যারা এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, বা যারা যারা এই চাকরিটি করতে চান, তারা সবাই চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের এই যে ইউনিয়ন সমাজকর্মী যে পদটা আছে, এই পদে কোর্স ফি হলো 1499 টাকা, ঠিক আছে? আপনার টাকা কিন্তু বেশি না, কিন্তু আপনি আমাদের এখানে যদি কোর্সটা করেন তাহলে আপনি একটু গাইডলাইনের মধ্যে থাকবেন, অনেকগুলো ক্লাস করতে পারবেন, ক্লাস টেস্ট করতে পারবেন, শেষে মডেল টেস্ট পাবেন, এবং পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে একটু গোছানো ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বাক্যটিটা সলভ করতে চাই। বলা হয়েছে দ্য চাইল্ড স আ ফ্লাইং বার্ড, মানে বাচ্চাটা একটা উড়ন্ত পাখি দেখেছিল। কি দেখেছিল? একটা উড়ন্ত পাখি দেখেছিল। সো আমি বাক্যটিটা সলভ করতে চাই, এবং আমি এই বাক্যটি সলভ করার পূর্বে যে কথাটা একটু বলতে চাই, দেখেন এ বার্ড একটা নাউন, বার্ড নাউন না? আপনারা প্রত্যেকে জানেন নাউনের আগে বা নাউনের পূর্বে সর্বদা কি বসে জানেন? নাউন এর আগে বা নাউনের পূর্বে কিয়ামতের আগের দিন পর্যন্ত সর্বদা কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আপনারা কিন্তু এই কথাটা জানেন। আপনারা প্রত্যেকেই একটা তথ্য জানেন, সেই তথ্যটা হলো নাউনের আগে সর্বদা কি বসে? অ্যাডজেক্টিভ বসাতে হয়। কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ। আবার আপনি এটাও জানেন যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। যে সকল ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করে? আমি এখানে একটু দেখাই, ব্যাপারটা আলাদা করে দেখেন। এই যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে এটা ভার্বেরও কাজ করে, অ্যাডজেক্টিভেরও কাজ করে, তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আপাতত এটুকু জাস্ট ক্লিয়ার রাখেন, কারণ আপনি জানেন বার্ড একটা নাউন, আর এই নাউনের পূর্ব সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই ফ্লাইং কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কিন্তু পার্টিসিপল। সো এগুলো অ্যান্সার না। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, আবার একটু দেখেন এখানে আপনাদেরকে আমি আর একটা তথ্য একটু শেখাই। আপনারা সবাই একটু মনে রাখবেন যে ডিটারমিনার্স, এই ডিটারমিনার্স এর পর যদি কখনো দুটি ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে প্রথম শব্দটি হয় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় শব্দটি হয় নাউন। আমি শুদ্ধি পরীক্ষা করে দিচ্ছি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা। যদি কোনো একটা বাক্যে আপনারা ডিটারমিনার্সটা পান, এই ডিটারমিনার্স এর পর যদি আপনারা দুটি ওয়ার্ড পান, সেক্ষেত্রে প্রথম শব্দটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি হয় নাউন। প্রথম শব্দটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি হয় নাউন, ঠিক আছে? তাহলে আমি একটু দেখাই। দেখেন এখানে আমি কিভাবে ব্যাপারটা একটু সলভ করি, আপনাদেরকে আরো একটা ওয়েতে দেখাচ্ছি। সেটা হলো দেখেন, আপনারা জানেন এই একটা ডিটারমিনার্স। দেখেন ডিটারমিনার্স এর পর শব্দ আছে একটা দুইটা, তাহলে প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি হবে? নাউন। এইবার আপনারা নিজেরাই জানেন যে সকল ভার্ব প্লাস আইএনজি ভার্বেরও কাজ করে, অ্যাডজেক্টিভেরও কাজ করে, তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। একজন বলেন বুঝি নাই, একজন কেউ কি আছেন? যদি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখবেন ভাইয়া 100% ফুল ডান লিখবেন, 100% ফুল ডান, ঠিক আছে? যদি এতটুকু বুঝাতে পারি সবাই কি লিখবেন? যে 100% ফুল ডান। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। নেক্সট প্রশ্নটি কি আছে আমরা একটু দেখি। নাউন খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখান থেকে প্রশ্ন আসবে মোটামুটি, আপনি লিখে রাখেন। মানে প্রশ্ন আসবে, কিছু করার নাই, মানে প্রশ্ন আসতেছে, এটার আর কোনো কি, মানে প্রশ্ন 100% আসবে, কিচ্ছু করার নাই। প্রশ্ন আসবে শতভাগ গ্যারান্টি, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করতে চাই, এবং আমি যে কমন নাউনটা চাইছি এখানে কি, যে কমন নাউন, এই কমন নাউন যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কমন নাউনের উপর 4 স্টার কথাটা লিখে রাখেন। নাউনের যতগুলো সেগমেন্ট আছে এই সবগুলো সেগমেন্টের ভিতরে কমন নাউনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এই জায়গাটা দেখাবো, কোনো সমস্যা নেই। মোকসেদ আলী আর্মি কিভাবে কমন নাউন হয়? আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা নিজেদের মতো করে ক্লিয়ার করেন। এবং আমরা কিন্তু এখন 752 জন আছি, আপনারা কিন্তু চাইলে কিন্তু 700 জনকে 1500 জন করতে পারেন। 750 দুগুণে কিন্তু 1500 প্লাস হয়। আপনারা আমার কৃতজ্ঞতা জানবেন, সবাই কাইন্ডলি একটু ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? আমি কিন্তু সাধারণত লাইভে আসতে চাই না, ঠিক আছে? শুধু আপনাদের
প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আসি, হ্যাঁ বহুদিন পর আজকে আসলাম। ওকে, তাহলে আমরা একটু কথা বলতে চাই ভাই, কমন নাউনটা আসলে কি, আমি একটু ম্যাথমেটিক্যালি একটু বোঝাতে চাই। দেখেন আপনারা সবাই ম্যাথ করছেন, সেটা কি করছেন বললাম 4x প্লাস 8x প্লাস 10x, ঠিক আছে, এগুলোর ম্যাথমেটিক্যাল টার্ম। যদি আপনি এখান থেকে একবার যদি শুধু এক্সট্রা কমন নেন, দেখবেন এখানে কিন্তু আর এক্স লেখার দরকার নেই, 4 প্লাস 8 প্লাস 10 লিখলে হয়, ঠিক না? দেখছেন এই ব্যাপারটা? তার মানে আপনি এখানে একটা এক্স কমন নিয়েছেন, মানে কি এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এটাই তো কথা নাকি? আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আপনারা এই জায়গাটুকু ক্লিয়ার কিনা? মানে আমি এখানে একটা এক্স কমন নিছি, তারপর আমি এই কথাগুলো লিখছি, এখানে এক্স কমন নিছি মানে কি এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এটাই তো হাসা কথা ভাই, এতটুকু ক্লিয়ার নাকি? এইবার একটু দেখেন, তাহলে আমাদের কমন নাউনের সংজ্ঞাটা আগে একটু সবাই লিখে নেন। লিখবেন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। এখন তাহলে একটু দেখেন, আচ্ছা আমি যদি বলি বয়, বয় বললে কি পৃথিবীর যে কোনো ছেলে হতে পারে না? কথা ভালো মতো বুঝেন। আমি যদি বলি গার্ল, পৃথিবীর যে কোনো মেয়ে হতে পারে কিনা? আমি যদি বলি কান্ট্রি, পৃথিবীর যে কোনো দেশ হতে পারে কিনা? আমি যদি বলি সিটি, পৃথিবীর যে কোনো শহর হতে পারে কিনা? আমি যদি বলি টাউন, পৃথিবীর যে কোনো শহর হতে পারে কিনা? আমি যদি বলি ব্যাংক, পৃথিবীর যে কোনো ব্যাংক হতে পারে কিনা? আমার মেসেজটা একটু ক্লিয়ার হন, একটু ক্লিয়ার একটু হন, ঠিক আছে? ঠিক আছে, আমি যদি বলি রিভার, রিভার বললে কি শুধু পদ্মাকে বোঝায় নাকি দুনিয়ার যে কোনো নদীকে বোঝায়? মানে আপনাদের কাছে আমার মেসেজটা হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইরই বোঝায় সেটাই হলো কি নাউন, সেটাই হলো কমন নাউন। ঠিক আছে, তাহলে একটু আসেন, দেখেন সল্ট, এটা বস্তু ম্যাটেরিয়াল নাউন। স্টুডেন্টশিপ, এই দেখেন শিপ আছে মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, এটা হলো ম্যাটেরিয়াল নাউন, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্মি, এটা হলো কালেকটিভ নাউন, ঠিক আছে। ইনফ্যান্ট, শৈশব, সবার যে কোনো মানুষের শৈশব হতে পারে, ঠিক আছে। শৈশব দ্যাট মিনস 6 থেকে 13, এই টাইমটা ফ্রেমটাকে বোঝানো, এটা দুনিয়ার যে কোনো মানুষের শৈশব হতে পারে, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। যদি কমন নাউনটা বোঝাতে পারি, শুধু লিখেন ভাইয়া 100% ফুলডান লিখেন, 100% ফুলডান লিখেন। আমরা কিন্তু 800 জন হতে আরো 5 জন দরকার, ঠিক আছে, হ্যাঁ 803 জন, হ্যাঁ আপনারা আমার কৃতজ্ঞতা জানবেন, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আশা করি এতটুকু কি বুঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নটিতে একটু আসতে চাই। হ্যাঁ দেখেন, এই বাক্যটি আমরা একটা সলভ করতে চাই, আমরা এখানে একটা বিস্তারিত জিনিস ডিসকাস করব। এবং এখন কিন্তু 803 জন আছেন লাইভে, আপনারা চাইলে 800কে কিন্তু 1600 করতে পারেন, ঠিক আছে, কারণ এটা কিন্তু জ্যামিতিক হারে চাইলে বাড়ানো যায়, একজন করে যদি মেনশন যদি করেন, ঠিক আছে। কারণ আমরা কিন্তু আপনাদের জন্য এই জিনিসগুলো ডিসকাস করি এবং আপনাদের ভালো লাগার জন্য বা আপনাদের শেখানোর জন্যই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বাক্যটি একটু সলভ করতে চাই। বলা হয়েছে উড ইউ মাইন্ড ড্যাশ। এই নিয়মটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের জন্য অনেক কার্যকরী একটা জিনিস হবে। এবং আমি এটার বিস্তারিত যে নিয়মটা আছে, একেবারে পরিপূর্ণ যেই গ্রাফটা আছে, আমি সেই গ্রাফটা একটু আপনাদেরকে তুলে ধরতে চাই। সো কাজে প্রত্যেকে আগে এই বাক্যটি একটু সলভ করবেন এবং এটা খুবই সহজ একটা নিয়ম। ওকে, হ্যাঁ ধন্যবাদ যারা অ্যান্সার করছেন। আপনারা জানেন যে যদি কোনো একটা বাক্যে, সরি হ্যাঁ আমি একটু এখানে আসি, হ্যাঁ আমি একটু উপরে লিখলাম যে আপনার নিয়মটা একটু লিখেন, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু সাবজেক্ট টু অবজেক্ট টু confess to addicted to would you mind শুধু mind cannot help stop suggest oath প্লাস সকল প্রিপোজিশন, ঠিক আছে। একটু লিখে নেন সবাই, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো লিখেছি, এই ওয়ার্ডগুলোর পর সবসময় ভার্ব প্লাস কি হয়?
আইএনজি হয়, আপাতত এটুকু একটু লিখে নেন, ঠিক আছে। আমি আবারও কথাটুকু একটু বলে রাখতে চাই, কথা একটু ভালো মতো দেখেন। বলছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাডিক্টেড টু, তারপর কি উড ইউ মাইন্ড, মাইন্ড, ক্যানট হেল্প, স্টপ, সাজেস্ট, ওড প্লাস সকল প্রিপজিশনের পর এই যে ওয়ার্ডগুলো আছে বা এই যে ফ্রেজাল ওয়ার্ডগুলো আছে বা ফ্রেজাল ভার্বগুলো আছে, এই ফ্রেজগুলোর পর সব সময় ভার্ব প্লাস কি লাগবে, আইএনজি কথাটুকু লাগবে, কি লাগবে, আইএনজি কথাটুকু লাগবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। দেখেন তার মানে এখানে উড ইউ মাইন্ড কথাটা আছে, আপনার কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি। দেখেন এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই। সো যেহেতু এই তিনটি প্রশ্নে কি নাই, ভার্ব প্লাস আইএনজি নেই, এ কারণে আপনার এখানে কি হবে, অ্যান্সার, অ্যান্সার হলো ডি। কারণ আপনার লাগবে কি, লাগবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসতে চাই। হ্যাঁ, ভয়েস খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমি কিন্তু মুখস্থ পাঠটা রাখি নাই, মুখস্থ পাঠটা রাখি নাই এ কারণে, কারণ আপনাদেরকে আমি মুখস্থ পাঠের একটা কনস্ট্রাকটিভ সাজেশন দিব আজকে, ঠিক আছে। আমরা মুখস্থ পাঠের সাজেশনটা যেহেতু দিব, এ কারণে আমি মুখস্থ পাঠটা এখানে রাখিনি। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরে। হ্যাঁ, তাহলে বাক্যটিকে সবাই সলভ করবেন। এই বাক্যটি আপনারা সবাই সলভ করবেন। হ্যাঁ, এটা হলো ভয়েসের একটা প্রশ্ন। হ্যাঁ, এখানে একটা এস দিবেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ একটু দ্রুত করতে হবে। আমি তার আগে একটা জিনিস কিছু একটু পড়াতে চাই। দেখেন কিছু কিছু শব্দ আছে, আমরা আগে এখানে একটু কথা বলি, তারপর আমরা পুরো নিয়মটা ডিসকাস করব। কিছু কিছু শব্দ আছে ভয়েসের ক্ষেত্রে, কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে প্যাসিভ করলে বাই না বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটি বসাতে হয়। সেই জিনিসটা আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। যেমন কি, যেমন হলো নোন টু, নোন কি লাগে, নোন লাগে টু। স্যাটিসফাইড, স্যাটিসফাইড উইথ লাগে। অ্যালার্ম ড্যাট লাগে, ঠিক আছে। অ্যাস্টুনিশ ড্যাট, অ্যাস্টুনিশ ড্যাট লাগে। প্লিজ ডু ইট লাগে, ঠিক আছে। লাফ অ্যাট লাগে, লাফ অ্যাট। সবাই নিয়মটা একটু এভাবে একটু লিখেন, নিয়মটা জাস্ট একটু এভাবে লিখেন যে কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু ওয়ার্ড আছে যেই শব্দগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বাই না বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রহণ করে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রহণ করে। সেই শব্দগুলো হলো নোন টু, স্যাটিসফাইড উইথ, অ্যালার্ম ড্যাট, অ্যাস্টনিশ ড্যাট, প্লিজ ডু ইট, লাফ অ্যাট। এই রকমের আরো কয়েকটা আছে, ঠিক আছে। লিখবেন আগে এতটুকু। আমি আসলে শুধুমাত্র আপনাদেরকে একটা প্রশ্নের সীমাবদ্ধ রাখতে চাই না, আমি চাই যে আপনাদেরকে যেই প্রশ্নটা আমি সলভ করাবো ওই প্রশ্নের একটা ব্যাকগ্রাউন্ড যে আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরে আলোচনা করতে চাই। কারণ ব্যাকড্রপ ইজ টু মাচ ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ব্যাকড্রপটা যখন জানবেন বা পটভূমিটা যখন জানবেন, তখন কিন্তু কি এই প্রশ্নটি আপনাকে ঘুরিয়ে দিলে আপনি বাক্যটা সলভ করতে পারবেন। কিন্তু আমি জানি আপনারা এখানে অনেকেই শুধু বাই খুঁজতেছেন, প্যাসিভ মানে কি খুঁজতেছেন, বাই খুঁজতেছেন। ভাইরে সবসময় কিন্তু বাই খুঁজলে হবে না, ঠিক আছে। প্যাসিভ মানে কি শুধুমাত্র বাই খোঁজা যাবে না। তাহলে দেখেন একটু আসি, এখন আমি এই বাক্যটা পুরো পোস্টমর্টম করে দিব, কোনো সমস্যা নেই। দেখেন একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। এটা হলো স্ট্রাকচার। দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা এইভাবে আছে। এখন কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে, কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে কি লাগবে, প্রথমত অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লাগবে। কি লাগবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তারপর কি লাগবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তারপর কি লাগবে, মেইন ভার্বের বি3। তারপর হলো বাই, তারপর হলো সাবজেক্টের অবজেক্ট। আমার এখানে অনেকে আছেন যারা কিছুই পারেন না, আমি কিন্তু একেবারে কনস্ট্রাকটিভ হইতে প্রতিটি জিনিস ধরে 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 দেখাচ্ছি যেভাবে আমরা ক্লাসে পড়াই, ঠিক আছে। একটু দেখেন তাহলে, দেখেন এটা অ্যাক্টিভ হইতে আছে। এই বাক্যটাকে প্যাসিভ করতে হলে প্রথমে কি লাগবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লাগবে। এই যে এটা হলো আস একটা অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম কি উই। দেখেন আমার 4টা অপশন উই আছে, এতটুকু রাইট। এইবার কি লাগবে, অক্সিলারি ভার্ব। দেখেন আমার এই বাক্যটা কিন্তু কোন টেন্সে আছে, বাক্যটা কিন্তু আছে হলো কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর বসাতে হয়। কি বসাতে হয়, এম ইজ আর।
এইবার আপনি জানেন আয়ের সাথে বসে এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। দেখেন উই কিন্তু নিজেই প্লুরাল, তার মানে উইর সাথে কিন্তু অবশ্যই কি লাগবে, আর কথাটি লাগবে। উই এর সাথে অবশ্যই কি লাগবে, আর। এখানে কি আর আছে, নাই, কেটে দেন। এখানে কি আর আছে, নাই, কেটে দেন। ওকে, এইবার এতটুকু রাইট, এতটুকু রাইট, B3 লাগবে। এবার কি লাগবে, B3 ফর্ম নিলাম, B3 ফর্ম নিলাম, B3 ফর্ম। এখন কিন্তু কি বাই কিন্তু নিয়ম অনুসারে লাগে, বাট এটা যেহেতু একটা বিশেষ শব্দ, এই শব্দের ক্ষেত্রে বাই না বসে আপনারা কি নিতে হবে, উইথ নিতে হবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রহণ করে। যদি এতটুকু বোঝাতে পারি, শুধু লিখবেন ভাই আলহামদুলিল্লাহ ফুলডান লিখেন, আলহামদুলিল্লাহ ফুলডান লিখেন। আমার কথা হলো আপনাদেরকে আমি যতটুকু পড়াবো আপনি যেন নিজ জানো কি এই জিনিসটুকু যেন এই জীবনে আর যেন ভুল না করেন। শুধু কি লিখবেন যে আলহামদুলিল্লাহ ফুলডান লিখেন, জাস্ট আলহামদুলিল্লাহ ফুলডান লিখেন, ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি একটু আসতে চাই। হ্যাঁ, আমাদের আর কয়টা প্রশ্ন সামনে, ও লাস্ট প্রশ্ন তাহলে, হ্যাঁ সর্বশেষ প্রশ্নটি একেবারে। তাহলে সবাই এই বাক্যটি একটু সলভ করবেন। হ্যাঁ, আমরা একেবারে আপনাদের এই প্রশ্নের পর আমরা আপনাদেরকে মুখস্থ পাঠের একটা সাজেশন দিব, যেন ওই সাজেশনটা যেন আপনি যেন বাসায় নিজেও পড়ে ফেলতে পারেন, ঠিক আছে। কারণ আমি গ্রামারটা ডিসকাস করেছি, বা গ্রামার যে অর্ধেক মার্ক প্রায় 70% প্রশ্ন এখান থেকে আসবে। আমরা এখানকার জিনিসগুলো তথ্যপত্র সহকারে আমরা ধরে ধরে ডিসকাস করতেছি, এবং পাশাপাশি কি মুখস্থ যে পার্টটা আছে সেটা কিভাবে পড়বেন বা কি কি পড়বেন আমরা সেই জিনিসগুলো একটু আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা বাক্যটি সলভ করতে চাই। আগে একটু নিজের একটু দেখেন, আগে আপনারা একটু দেখেন। আর একটু দ্রুত করতে হবে ভাই, একটু দ্রুত করতে হবে কাইন্ডলি। তাহলে আমরা একটু আসতে চাই, আমি এই পুরো নিয়মটা একটু আপনাদেরকে বিস্তারিত একটু আগে বোঝাতে চাই, ঠিক আছে। কারণ আপনারা জানেন এই নিয়মটা আপনারা অনেকেই জানেন না ভালো মতো। দেখেন আমি একটু অন্য আঙ্গে একটু ব্যাপারটা ডিসকাস করবো। দেখেন এন্ড কথাটা লিখেছি, এখানে লিখলাম দা প্লাস নাউন, ঠিক আছে। এখানে লিখলাম শুধু নাউন। আমরা পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। কথাটা খুব ভালো মতো বুঝেন, সবাই একটু সোজা হয়ে বসেন, কাইন্ডলি একটু ব্যাপারটা একটু বুঝেন, কারণ এই জিনিসটা কিন্তু আপনার বুঝার জিনিস। দেখেন আমি একটু বলি, এন্ড এর আগে এবং পরে দুটি নাউন দ্বারা যদি একজন ব্যক্তিকে বুঝায়, এন্ড এর আগে এবং পরে, এন্ড কথাটির আগে এবং পরে দুটি ভিন্ন ভিন্ন নাউন দ্বারা যদি একজন ব্যক্তিকে বুঝায়, তখন শুধুমাত্র একটা প্রথম নাউনের পূর্বে দা বসে, এবং যেহেতু একজনকে বুঝাইছে সেক্ষেত্রে ভার্ব হলো সিঙ্গুলার। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা মেসেজটা একটু বুঝেন, এন্ড এর আগে এবং পরে দুটি নাউন দ্বারা যদি একজন ব্যক্তি বা বস্তুকে বুঝায়, সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম নাউনের পূর্বে দা এবং ভার্বটি সিঙ্গুলার। বাট এই এন্ড এর আগে এবং পরে দুটি নাউন দ্বারা যদি দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায়, সেক্ষেত্রে দুটি নাউনের পূর্বে কি বসাতে হয়, দা বসাতে হয়। অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বুঝাবে, কি বুঝাবে, ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বুঝায়, এ কারণে ভার্বটা হলো প্লুরাল। আমি পুরো প্রক্রিয়াটা আবার একটু বলে দিতে চাই সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এন্ড এর আগে এবং পরে দুটি ভিন্ন ভিন্ন নাউন দ্বারা যদি আলাদা আলাদা দুজন ব্যক্তিকে বুঝায়, সেক্ষেত্রে দুটি নাউনের পূর্বে কি লাগবে, দা লাগবে। যেহেতু দুইজন ব্যক্তিকে বুঝাইছে এই জন্য দুটি নাউনের পূর্বে দা, ভার্বটা প্লুরাল। বাট এন্ড এর আগে এবং পরে দুটি নাউন দ্বারা যদি একজনকে বুঝায়, সেক্ষেত্রে শুধু প্রথম নাউনের পূর্বে দা, ভার্বটা হলো সিঙ্গুলার। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। এবারে বাক্যটি একটু দেখেন, তাহলে সবাই এই বাক্যটি একটু সলভ করবেন। এখানে যে বাক্যটি আছে সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন। আপনারা প্রত্যেকেই এই বাক্যটি সলভ করবেন। আফসানা লিখেছেন, হ্যাঁ ধন্যবাদ। বই পুস্তকে কিভাবে আছে সেটা পড়ার দরকার নেই, আমি ঠিক যেভাবে বলছি এভাবে দেখেন, ঠিক আছে। ইনশাল্লাহ আপনি আপনার বইতে যত প্রশ্ন সব আপনি নিজেই সলভ করবেন। আসেন দেখেন, এখানে এন্ড পাইছেন,
এখানে দা প্লাস নাউন আছে, দেখেন দা প্লাস নাউন, এখানেও কি আছে দা প্লাস নাউন আছে। তার মানে এখানে কয়জন ব্যক্তিকে বুঝছে? দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বুঝছে। বুঝতে পারছেন? কয়জন? ভিন্ন ভিন্ন দুজন ব্যক্তিকে বুঝতে পারছেন। এ কারণে আপনার ভার্বটা কিন্তু কি লাগবে? প্লুরাল। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা প্র্যাকটিসে আসি। এইবার আশা করি আপনি এই প্রশ্ন আজকের পর আপনি যদি চেষ্টাও করেন, আপনি আই ক্যান সে আপনি ভুল করতে পারবেন না। আজকের পর আপনি যদি এই প্রশ্নটা চেষ্টা করেন যে আমি ভুল করব, আই থিঙ্ক আপনি পারবেন না। এবার নিজেরা করেন এটা। ভর্তি ভাই পরীক্ষা কবে নাগাদ হতে পারে? পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে নভেম্বর ডিসেম্বর হতে পারে, ঠিক আছে? পরীক্ষা হতে পারে নভেম্বর এবং ডিসেম্বর মাসে, বাট সেটা আই এম নট শিওর। কারণ এমন হতে পারে যে 15 দিন পর একটা নোটিশ দিয়ে বললো যে 1 মাস পর পরীক্ষা, সেটা আমি জানি না। কারণ দেশের যে পট পরিবর্তনের পর সবকিছু একটু অগোছালো, তো সেটা টাইম লাগবে একটু হতে। হ্যাঁ, ওকে। দেখেন আমরা তাহলে একটু বাক্যটি সলভ করতে চাই। প্রথম প্রশ্ন, এখানে একটা এন্ড আছে, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি। দেখেন এখানে কিন্তু দা নাই, একটা দা যেহেতু আছে। আচ্ছা সবাই একটু কমেন্ট একটু বলেন, এখানে কি একজনকে বুঝাইছে নাকি একের অধিক মানুষকে বুঝাইছে? একটু বলেন তো সবাই, এখানে একটু বলেন। এখানে এন্ড আছে, মাঝখানে দুটি নাউন আছে, কিন্তু দা আছে একটা। তার মানে দা যেহেতু একটা, বুঝাইছে কয়জনকে? একজনকে বুঝাইছে। কয়জনকে বুঝাইছে? একজনকে। তাহলে ভার্বটা কিন্তু কি দরকার? সিঙ্গুলার দরকার। ভার্বটা কিন্তু কি দরকার? সিঙ্গুলার দরকার। আপনি জানেন এটা হলো প্লুরাল, এটা কেটে দিলাম। এটা হলো প্লুরাল, এটা কেটে দিলাম। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি তাহলে এবার একটু দেখেন, এখানে বলছে লাস্ট মিটিং। দেখেন এখানে এই বাক্যটিতে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্ডিকেটর আছে। এখন হোয়াট ইজ ইন্ডিকেটর? ইন্ডিকেটর দ্যাট মিন্স যদি কোন একটা বাক্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, ডে আফটার ডে, ওয়ান্স আপন এ টাইম, এই রকমের ইন্ডিকেটর গুলো থাকে, তাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে লাস্ট মিটিং কথাটা বলা আছে, তো লাস্ট মিটিং থাকলে কি ইজ কি কোনোভাবেই যায়? ইজ কিন্তু কোনোভাবেই যায় না। যদি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন ভাই আলহামদুলিল্লাহ ফুল ডান, ঠিক আছে? লিখবেন আলহামদুলিল্লাহ ফুল ডান। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই জিনিসগুলো কিভাবে একটু বুঝিয়ে ফেলা যায়, ঠিক আছে? আর এক্ষেত্রে সর্বশেষ আপনাদের কাছে যে অ্যানাউন্সমেন্টটি করতে চাই সেটা হলো যে ইউনিয়ন সমাজকর্মী যে চাকরিটি আছে, এই চাকরির সর্বশেষ যে ব্যাচ, আমরা সর্বশেষ ব্যাচে এখন ভর্তি নিচ্ছি। আর আপনারা যারা আমাদের এই ব্যাচে যারা ভর্তি হতে চান, কাইন্ডলি ভর্তি হয়ে যেতে পারেন। এবং ভর্তি আসলে আমরা কিভাবে পড়াই তার কিছু নমুনা আমি আজকে এখানে দেখালাম। এবং আমরা মানে আমাদের প্রতিটি ফ্যাকাল্টিতে আমরা এভাবে আপনাদেরকে মূলত পড়া, এবং প্রতিটি ক্লাসের ক্লাস টেস্ট আমরা নিব এবং মডেল টেস্ট নিব শেষে, এবং রেকর্ড ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? সো যারা ভর্তি হতে চান তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে এনরোল করতে পারেন। এবং এনরোল করার জন্য নিম্ন প্রদত্ত যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে আপনারা মূলত কি করবেন? এই নাম্বারগুলোতে আপনারা সবাই যোগাযোগ করবেন, ঠিক আছে? আর আমি আবারও বলতে চাই, যারা গত ক্লাসে যেই 3 জন বিজয়ী হয়েছিলেন, তারা ওই 3 জন অবশ্যই কি করবেন? যোগাযোগ করবেন এবং আপনারা ভর্তি হয়ে যান, ঠিক আছে? সো এখন আমি একটা কথা দিয়েছিলাম যে আমরা মুখস্থ পাঠের কিছু জিনিস একটু আপনাদেরকে একটু গুছিয়ে দিতে চাই, ঠিক আছে? সেটা আমি কিছু টপিকস একটু দিতে চাই, আপনাকে একটু লিখবেন। আচ্ছা তাহলে আপনি একটু লিখে নিতে পারেন। আমরা একটু মুখস্থ পাঠের কিছু জিনিস একটু দিয়ে দিচ্ছি, আপনারা একটু জাস্ট একটু দেখে নেন, ঠিক আছে? মেমোরাইজিং পার্টে আপনারা আসলে এটা কিন্তু মুখস্থ টাইপ সম্পূর্ণ জিনিসটা, ঠিক আছে? সো এখানে কিন্তু কি করবেন জানেন? প্রথমত সিনোনিম আর অ্যান্টোনিম পড়বেন। যে এখান থেকে মূলত 2 থেকে 3 মার্ক থাকবে। কত মার্ক? 2 থেকে 3 মার্ক থাকবে। পড়বেন হলো স্পেলিং, কারেক্ট স্পেলিং পড়বেন। কি পড়বেন? কারেক্ট স্পেলিং পড়বেন। এখানে 1, 2, 3টার মতো প্রশ্ন থাকে। ইডিয়ম অফ ফ্রেজ পড়বেন, ইডিয়মস অফ ফ্রেজ। এখান থেকে 1 বা 2টা প্রশ্ন থাকবে। প্রিপজিশন পড়বেন, এখান থেকে 2, 3 বা 1, 2, 3 আসবে, ঠিক আছে? সো আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা যারা দিতে চান, যারা বাসায় পড়াশোনা করতে চান, তারা বাসায় যে কোনো বই থেকে একটু ধরে ধরে এই জিনিসগুলো একটু পড়বেন। আর এই জিনিসগুলো পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম বিসিএস যে প্রশ্নগুলো আছে, বিসিএস বিগত বছরের মুখস্থ পাঠগুলো পড়বেন। পাশাপাশি যে কোনো জব সলিউশন থেকে জাস্ট বিগত বছর আসা প্রশ্নগুলো একটু জাস্ট দেখবেন, ঠিক আছে? মুখস্থ পাঠের এখানে যে টপিকসগুলো বলছি, এই টপিকসগুলো থেকে আপনি যে কোনো বই যখন করবেন,
ওই বই বের করার পর ওই বই থেকে শুধু বিগত বছরে যে যে প্রশ্নগুলো আসছে, আই থিঙ্ক এগুলো প্রশ্ন যদি পড়েন, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটা এটা 100% জব সলিউশন বেসড একটা পরীক্ষা, ঠিক আছে? যারা জব সলিউশনে জয়ে যত বেশি আয়ত্ত করতে পারবেন, আই ক্যান সে হি আর শি উইল অ্যাচিভ হিজ ডেস্টিনেশন, ঠিক আছে? সো আশা করি আপনারা এই জায়গাগুলো একটু ভালোভাবে একটু পড়ার ট্রাই করবেন। এবং আমরা সর্বশেষ যে কথাটি বলতে চাই, তো আপনারা যারা যারা ভর্তি যারা হতে চান তারা অচিরেই ভর্তি হয়ে যান এবং আপনাদের সাথে তো দেখা হবে। এবং আমি সর্বশেষ আবার একটু বলতে চাই, আমাদের এখানে কোর্স ফি হলো 1499 টাকা, আর ওরিয়েন্টেশন হলো 14 সেপ্টেম্বর, মানে 14 তারিখ হলো আপনাদের ওরিয়েন্টেশন, ঠিক আছে? এটা হলো আমাদের সর্বশেষ ব্যাচ, ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বি হ্যাপি।